সবাইকে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আলোচনা শুরু করেছিলাম যে প্র্যাকটিস অর প্রোনাউন। ইতিমধ্যে আমরা এর দুটো পার্ট অলরেডি শেষ করেছি। আজকে আমরা প্র্যাকটিস অন প্রোনাউনের 3 নম্বর পার্ট নিয়ে আমরা আলোচনা করব। এখানেও আমরা বেশ কিছু প্রবলেম বা প্র্যাকটিস দিয়েছি এবং এগুলো একটু আমাদের এক্সেপশন টাইপের প্র্যাকটিস। সো এই প্র্যাকটিসগুলো যদি আমরা ভালোভাবে করি তাহলে অবশ্যই আমরা ভালো কিছু শিখতে পারবো, জানতে পারবো এবং এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবো, বা ইন ফিউচার আমাদের প্রোনাউন রিলেটেড যে কোনো প্রবলেম আসুক না কেন আমরা সেগুলো কি করতে পারবো, সলভ করতে পারবো অনায়াসেই। তো আমাদের 17 নম্বরে যেটা বলা হয়েছে, আমাদের একটা বড় সেন্টেন্স, ব্ল্যাক ইজ অ্যামং দ্য ভেরি ফিউ ইন্ডিভিজুয়ালস হু ক্রিটিক্স মানে আমরা জানি সমালোচক, রিগার্ড অ্যাজ জেনুইনলি সিগনিফিকেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বোথ আর্ট অ্যান্ড লিটারেচার। তো আমাদের হু থেকে শুরু করে বোধ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে হু থেকে শুরু করে আমাদের বোধ পর্যন্ত আমাদের কি করা হয়েছে, আন্ডারলাইন করা হয়েছে। এখন আমাদের যদি এই আন্ডারলাইন ওয়ার্ডের ভিতরে যদি ভুল যদি না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি করব, প্রথমটাই আমাদের ওইটাই থাকবে। আর যদি মনে করা হয় যে এর মধ্যে ভুল আছে তাহলে বাদ বাকি 3টা নিয়ে আমরা কি করব, আমরা ডিসকাস করব। তাহলে এখন এ নাম্বারে আমাদের যেটা বলা হয়েছে যে হু ক্রিটিক্স রিগার্ড অ্যাজ জেনুইনলি সিগনিফিকেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বোথ। তাহলে আমরা এখানে যেটা দেখেছিলাম যে আমাদের এখানে কিন্তু কয়টা ভার্ব আছে আমরা একটু দেখে নিই। আমাদের এখানে কিন্তু দুটো ভার্ব আছে। কি কি? একটা হচ্ছে ইজ আর হচ্ছে আমাদের কি, রিগার্ড। তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের সেন্টেন্সে দুটো ভার্ব আছে এবং দুটো ভার্বেরই কিন্তু সাবজেক্ট আছে। কি কি? একটা হচ্ছে ব্ল্যাক, মানে প্রথম যে ইজটা ছিল, ইজের সাবজেক্ট কি ছিল, ব্ল্যাক। আর একটা ভার্ব কি ছিল, রিগার্ড। রিগার্ডের সাবজেক্ট হচ্ছে আমাদের কোনটা, ক্রিটিক্স। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে আমাদের সেন্টেন্সে দুটো ভার্ব আছে, দুটো ভার্বেরই কিন্তু আমাদের কি দেওয়া আছে, সাবজেক্ট দেওয়া আছে। তার মানে এই সেন্টেন্সে কিন্তু সেকেন্ড কোনো ভার্ব নাই। তাহলে সেকেন্ড যদি কোনো ভার্ব না থাকে তাহলে আমরা কিন্তু হু ইউজ করতে পারবো না। তাহলে আমাদের এ নাম্বারটা আমরা বাদ দেই, সেই সাথে সাথে ডি নাম্বারটা আমরা কি করে দেই, বাদ দিয়ে দেই। বাকি থাকলো বি এবং সি, এই দুইটার মধ্যে কিন্তু যে কোনো একটা উত্তর হবে। আমরা সবাই জানি যে যদি সেকেন্ড ভার্ব থাকে তাহলে আমরা অ্যান্সার করব হু, আর সেকেন্ড ভার্ব না থাকলে আমরা কাগজ করব, হুমটাকে ইউজ করব। এখন অনেকের মনেই হয়তো কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ সেকেন্ড ভার্ব? আমরা অনেক ভার্বের সাথে পরিচিত, যেমন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, কজিটিভ ভার্ব, অনেক ধরনের ভার্ব আমরা পড়েছি। বাট সেকেন্ড ভার্ব জিনিসটা কি একটু জানা দরকার। আমাদের সেকেন্ড ভার্ব হচ্ছে ওইটাই যে ভার্বের কি থাকবে না, সাবজেক্ট থাকবে না, দ্যাট সেটাকে আমরা কি বলবো, সেকেন্ড ভার্ব। তাহলে যদি আমাদের সেন্টেন্সে সেকেন্ড ভার্ব থাকে তাহলে আমরা ইউজ করব হু, আর যদি সেন্টেন্সে সেকেন্ড যদি কোনো ভার্ব না থাকে তাহলে আমরা আলটিমেটলি আমরা কাগজ করব, হুমটাকে ইউজ করব। তাহলে আমাদের যেহেতু সেন্টেন্সে সেকেন্ড ভার্ব ছিল না, এই জন্য আমরা হুটাকে কিন্তু ইউজ করতে পারবো না। এই জন্য আমরা এখানে কি করেছি, এ আর ডিটাকে আমরা কি করেছি, অলরেডি বাদ দিয়ে দিয়েছি। এখন বি এবং সি এই দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর অবভিয়াসলি আমাদের হবে। তো আমরা যেটা দেখেছিলাম যে আমাদের বি নাম্বারে বোথ আর্ট অ্যান্ড লিটারেচার, তো বোথ ডট অর অ্যান্ড দিয়ে আমরা সাধারণত কি করে থাকি, দুই বা ততোধিক নাউন বা প্রোনাউনকে আমরা যুক্ত করে থাকি। এখন আমরা সি নাম্বারটা যদি দেখি, সি নাম্বার আমাদের এখানে যেটা বলা হয়েছে সিগনিফিক্যান্ট, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে বোথের সাথে আমাদের কিন্তু কি বসছে, আমরা যদি বলি এই ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে বোথ ডট অর অ্যান্ড দিয়ে আমরা সবসময় কি করব, দুটো নাউনকে কিন্তু আমরা কি করব, যুক্ত করব। কিন্তু বোথ ডট অর অ্যান্ড দিয়ে কিন্তু আমরা দুইটা অ্যাডজেক্টিভকে কিন্তু যুক্ত করতে পারবো না। সো এই কারণে আমাদের এখানে সি নাম্বারটা কিন্তু ভুল। তাহলে সি নাম্বারে যদি ভুল হয় তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা হবে, যে হুম ক্রিটিক্স রিগার্ড অ্যাজ জেনুইনলি সিগনিফিকেন্ট ইন দ্য হিস্টরি অফ বোথ। তাহলে আমাদের এখানে এ নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার তিনোটাই ভুল। সো আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে আমাদের এখানে বি নাম্বারটা। সো আমাদের 17 উত্তর হচ্ছে বি। 18 নম্বর আসি, দ্য প্রিচার সেইড দ্যাট এভরিওয়ান উইল বার্ন ইন ইটারনাল ড্যামনেশন ফর দেয়ার সিনস। তাহলে একটু যদি খেয়াল করি যে আমাদের এই সেন্টেন্সে কিন্তু এখানে কি দেওয়া আছে, এভরিওয়ান কিন্তু আমাদের কি দেওয়া আছে। তো এভরিওয়ান থাকা মানে আমাদের পরবর্তীতে কিন্তু কি ইউজ করতে হবে, হিজ অর হার, এটাকে আমাদের মূলত কি করতে হবে, বেসিক্যালি ইউজ করতে হবে আর কি। তো আমরা অপশন এটাতে যদি দেখি, অপশন এতে সাধারণত আন্ডারলাইন যতটুকু থাকে ততটুকুই আমাদের দেওয়া থাকে। যেমন আমরা যদি একটু খেয়াল করি যে দ্যাট এভরিওয়ান উইল বার্ন ইন ইটারনাল ড্যামেশন ফর দেয়ার সিনস, তাহলে আমরা এখানে যেটা দেখেছিলাম যে এভরিওয়ান থাকলে আমাদের কি দেয়ার হওয়া উচিত ছিল, বাট মানে আমাদের হিজ অর হার হওয়া উচিত ছিল। এটা আমরা প্রোনাউনে কিন্তু আমরা কি করেছিলাম, আলোচনা কিন্তু আমরা বেসিক্যালি করেছিলাম যে এভরিওয়ান, এভরিবডি এগুলো যদি থাকে তাহলে আমরা অ্যান্সার করব হিজ অর হার, এই দুটোকে আমরা মূলত অ্যান্সার করব। কিন্তু আমরা অপশন এতে দেখতে পাচ্ছি দেয়ার দেওয়া আছে, এই কারণে আমাদের এ নাম্বারটা কিন্তু ভুল। বি নাম্বারটা যদি একটু খেয়াল করি, দ্যাট এভরিওয়ান ফর দেয়ার, সেম একই আমাদের ভুল বি নাম্বারটাতে। সি নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করি, দ্যাট এভরিওয়ান উইল বার্ন ইন ইটারনাল ড্যামেশন ফর হিজ সিনস,
এটা আমাদের হইতে পারে। যদি এটা আমাদের সম্পূর্ণরূপে কিন্তু ঠিক হয়নি। কারণটা কি? কারণটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কি দেওয়া আছে, হিজ দেওয়া আছে। তো আমরা জানি এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এগুলো যদি থাকে তাহলে আমাদের অ্যান্সার করতে হবে কাকে, হিজ আর হারকে। কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে, হিজ দেওয়া আছে। এই কারণে আমাদের সি নাম্বারটা কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের মানে একটু হলেও আমাদের এটা একটু সঠিক। তো আমরা পরেরটা একটু দেখে রাখি, অ্যাবাউট দেয়ার এভরিওয়ান দ্যাট দে উইল বার্ন ইটারনাল ফর দেয়ার, এখানেও কিন্তু কি দেওয়া আছে, দেয়ার দেওয়া আছে। তো আমরা জানি এভরিওয়ান থাকলে আমাদের কাকে করতে হবে, হিজ আর হারটাকে। সো এই কারণে আমাদের কিন্তু ডি নাম্বারটাও কিন্তু আলটিমেটলি আমাদের কি হয়ে গেল, ভুল হয়ে গেল। সো আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে, আমাদের অ্যান্সার হবে সি নাম্বারটা, দ্যাট এভরিওয়ান উইল বার্ন ইন ইন্টারনাল ড্যামেশন ফর হিজ সিনস। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপরে 19 নম্বরে আমরা আসি, এনিওয়ান ইন্টারেস্টেড ইন দ্য ইউজ অফ কম্পিউটার্স ক্যান লার্ন মাচ ইফ ইউ হ্যাভ অ্যাক্সেস টু TRS 80 অর ওরাকল অর এ পিট মাইক্রো কম্পিউটার। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই সেন্টেন্সে কিন্তু কি দেওয়া আছে, এনিওয়ান দেওয়া আছে। এনিওয়ান থাকা মানে আমাদের কিন্তু কাগজ করতে হবে হিজ অর হার, এই দুইটার যে কোনো একটাকে কিন্তু আমাদের মূলত ইউজ করতে হবে। তো আমার আন্ডারলাইন কতটুকু, আমার আন্ডারলাইন কিন্তু ইফ থেকে শুরু করে আমাদের টু পর্যন্ত কিন্তু হচ্ছে আন্ডারলাইন করা। সো এ নাম্বারটা যদি আমরা দেই, ইফ ইউ হ্যাভ অ্যাক্সেস টু, মানে ওইখানেও যে যা ছিল এখানে কিন্তু সেম। তো আমি এখানে ইউটাকে কিন্তু সাবমিট করতে পারবো না, আমি একটু মার্ক করে দিচ্ছি, এখানে ইউটাকে কিন্তু আমি সাবমিট করতে পারবো না। কেন? কারণ আমার সেন্টেন্সে কি দেওয়া আছে, এনিওয়ান। এনিওয়ান থাকা মানে আমাদের বেসিক্যালি কি করতে হবে, হিজ অর হারটাকে ইউজ করতে হবে। সো আমাদের এ নাম্বারটা হচ্ছে আমাদের ভুল। এরপর বি নাম্বারটা যদি বলি, ইফ হি অর শি হ্যাজ অ্যাক্সেস টু, এটা আমাদের হইতে পারে। কারণ আমাদের এনিওয়ান থাকা মানে আমাদের কিন্তু হি অর শি এই দুইটার যে কোনো একটাকে অ্যান্সার করতে হবে। সি নাম্বার যদি দেই, ইফ অ্যাক্সেস ইজ অ্যাভেলেবল টু, এটা আমাদের কিন্তু হবে না। কারণটা হচ্ছে কি, অ্যাক্সেস হচ্ছে আমাদের কোনো কিছুর প্রবেশাধিকার, এইটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিতে পারবো না। কারণ যেহেতু আমাদের সেন্টেন্সে কি দেওয়া আছে, এনিওয়ান দেওয়া আছে, তার মানে আমাদের কিন্তু এখানে অবশ্যই হিজ অর হার, এটাকে আমাদের কি করতে হবে, অ্যান্সার করতে হবে। আর ডি নাম্বারটা আমাদের এখানে হবেই না, আর ডি নাম্বার দিলে আমাদের তো কোনো সেন্টেন্স বা অন্য কোনো কিছুই থাকছে না, ফর্ম অ্যাক্সেস টু, এটা তো আমাদের ভুল হয়। সো এ নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার তিনোটাই ভুল। সো আমাদেরকে অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা হবে, যে ইফ হি অর শি হ্যাজ অ্যাক্সেস টু, এটা হচ্ছে আমাদের উত্তর হবে। তাহলে আমরা আশা করি 17, 18 এবং 19 এই তিনটা প্র্যাকটিস আমাদের পার্ট 3-তে আমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। পরবর্তীতে আমরা 20 থেকে বাকি প্র্যাকটিসগুলো আমরা শুরু করব। তো আমরা প্র্যাকটিস অন প্রোনাউনের পার্ট 3-তে আমরা ছিলাম এবং ইতিমধ্যে আমরা 19 পর্যন্ত করেছি। তো এখন আমরা 20, 21, 22 এই তিনটা কোশ্চেন হচ্ছে আমরা কি করব, সলভ করব, এবং সবগুলো কিন্তু প্রোনাউনের উপর ভিত্তি করে। তো আমাদের 20 নম্বর কোশ্চেনে বলা আছে চুজ দ্য, আমাদের এখানে ইনকারেক্ট সেন্টেন্স, মানে আমাদের ইনকারেক্ট সেন্টেন্স যেগুলো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স আমরা 20 নম্বরটা বের করব। এরপরে হচ্ছে ইনকারেক্ট ওয়ার্ডগুলো আমাদের বের করতে হবে। তাহলে 20 নম্বর যে আমাদের কোশ্চেনটা দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে থেকে কোন সেন্টেন্সটা সঠিক সেটা হচ্ছে আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে এতে আমাদের যেটা বলা হলো, নো ওয়ান শুড এভার ফিল দ্যাট দেয়ার হেরিটেজেস আর আনইম্পর্টেন্ট। তো আমরা একটা বিষয় জানি যে আমাদের সেন্টেন্সে কিন্তু কি দেওয়া আছে, নো ওয়ান হচ্ছে আমাদের দেওয়া আছে। তাহলে নো ওয়ান যদি দেওয়া থাকে তাহলে আমাদের দেয়ারের পরিবর্তে কাগজ করতে হবে, দেয়ার কিন্তু দেওয়া যাবে না। কারণ আমরা একটা বিষয় জানি, এবং আমি প্রোনাউন এটা আলোচনা করেছিলাম, বা প্রোনাউন অ্যান্ডসেন্ট এগ্রিমেন্ট নামে আমাদের একটা টপিকস আছে এই টেকনিক্যাল এডুকেশনের চ্যানেলেই। তো সেখানে আমরা বলেছিলাম এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, এগুলো যদি থাকে তাহলে তাদের পরিবর্তে আমাদের কাগজ করতে হবে হিজ অর হার, মানে তাদের পরিবর্তে প্রোনাউন হিসেবে আমরা কাগজ করব হিজ অর হারটা ইউজ করব। তো আমরা দেখতে পাচ্ছি এ নম্বরে দেওয়া আছে নো ওয়ান, বাট এখানে আমাদের কি দেওয়া আছে, দেয়ার, এটা হবে না। বিতে আমাদের কি দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি নো ওয়ান দেওয়া আছে, এরপর এখানে দেওয়া আছে হিজ অর হার হেরিটেজেস আর, এখানে হিজ অর হার ঠিকই দেওয়া আছে, বাট এখানে যখন আমরা লিখলাম আর, এটা কিন্তু ভুল। কেন? হেরিটেজ, হেরিটেজ মানে আমাদের বিখ্যাত কোনো একটা স্থান। সো এখানে হেরিটেজ কিন্তু বলা হয়েছে, মানে সাবজেক্টটা কিন্তু সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা আলটিমেটলি আমাদের কি হইতে হবে, সিঙ্গুলার হইতে হবে। বাট আমরা দেখতে পাচ্ছি ভার্বটা অলরেডি কিন্তু কিসে দেওয়া আছে, প্লুরাল ফর্মে দেওয়া আছে, এই জন্য এটা ভুল। সিতে বলা হয়েছে নো ওয়ান শুড এভার ফিল দ্যাট দেয়ার হেরিটেজেস ইজ আনইম্পর্টেন্ট। তো এখানে তো অলরেডি আমরা ভুলটা পেয়ে গেলাম, যে নো ওয়ান থাকলে আমাদের এখানে দেয়ার দেওয়া যাবে না, কি দিতে হবে, হিজ অর হারটাকে দিতে হবে। এই কারণে আমাদের সি নাম্বারটা ভুল। এখন বাকি থাকলো আমাদের ডি নাম্বারটা। এখানে আমাদের দেখা যাচ্ছে নো ওয়ান আছে, নো ওয়ান থাকার পরিবর্তে আমরা এখানে কি দিয়েছি, হিজ অর হার। এখানে আমাদের যেটা হচ্ছে হিজ অর, এর সাথে আমাদের কি হচ্ছে, হার। হিজ অর হার দেওয়া আছে, হেরিটেজেস এটা আমাদের সিঙ্গুলার ছিল, এই জন্য আমাদের ভার্বটা আলটিমেটলি কোন ফর্মে হয়ে গেছে, প্লুরাল ফর্মে অলরেডি হয়ে গিয়েছে।
তাহলে আমরা আশা করি যে আমাদের 20 নম্বর কোশ্চেনটা আমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছি। এরপর আসি চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, মানে আমাদের কিন্তু এখন ভুল যে সেন্টেন্সটা সেটা কিন্তু বের করতে হবে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি যে এগুলো বলা হয় সেন্টেন্স কারেকশন, মানে আমাদের এই সেন্টেন্সগুলোর ভিতরে কোনটা সঠিক বা কোনটা ভুল এগুলো আমাদের বের করতে হয়। তাহলে এখন আমাদের 4টা সেন্টেন্সের মধ্যে কোনটা ভুল আছে এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি কি করতে হবে, বের করতে হবে। তাহলে 21 নম্বর কোয়েশ্চেন আমাদের যেটা বলা হয়েছে ওয়ান হার্ডলি নোস হোয়াট টু ডু। ওয়ান মানে কি, এখানে ওয়ানটা কিন্তু প্রোনাউন, কেন ওয়ানের পরে কিন্তু আমাদের অলরেডি ভার্ব চলে আসছে, ওয়ানের পরে কিন্তু নাউন নাই। কিন্তু আমি যদি বলতাম 1 টাকা, তাহলে ওয়ানটা কিন্তু এখানে কি হিসেবে কাজ করতো, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতো। এটা আমরা জানি যে ওয়ানের পরে যদি ডিরেক্ট ভার্ব চলে আসে তাহলে ওয়ানটা আমাদের কি প্রোনাউন হিসেবে কাজ করে। কিন্তু ওয়ানের পরে যদি আমাদের আলটিমেটলি একটা নাউন আসে তারপরে যদি ভার্ব আসে তখন সেই ওয়ানটা আমাদের কি হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে এই ওয়ানটা এখানে কিন্তু আমাদের কি হিসেবে কাজ করতেছে, প্রোনাউন হিসেবে কাজ করতেছে আলটিমেট। তাহলে যেহেতু এখানে ওয়ান মানে আমরা ধরে নিতে পারি এনি ওয়ান, সাম ওয়ান, এগুলোকে আমরা বলতেছি। তাহলে এটা কিন্তু সঠিক যে ওয়ানটা কিন্তু প্রোনাউন আর ওয়ানের পরে ভার্বটা আমাদের কি হবে, সিঙ্গুলার হবে। অলরেডি কিন্তু আমরা ভার্বটা সিঙ্গুলার ফর্মে বসিয়ে দিয়েছি, তাহলে এই সেন্টেন্সটা সঠিক। বি নাম্বার আসি, এ ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ হুজ 3 সাইডস আর ইকুয়াল, যার 3টা বাহুই কিন্তু সমান, ইজ কল্ড অ্যান ইকুয়েটরাল ট্রায়াঙ্গেল, যেটাকে আমরা সমবাহু ত্রিভুজ বলি। মানে যে ত্রিভুজের 3টা বাহুই সমান সেটাকে আমরা কি বলে থাকি, সমবাহু ত্রিভুজ বলি, এটা সঠিক। সি নাম্বার আসি, হি ওয়াজ দ্য মোস্ট ইলোকুয়েন্ট স্পিকার দ্যাট আই এভার হিয়ার্ড, মানে সে ছিল সবচেয়ে একদম স্পষ্টবাদী একজন বক্তা যেটা আমি শুনিনি, এরকম টাইপের। এটাও আমার কাছে মনে হচ্ছে সঠিক, কোনো ভুল আমাদের নেই। ডি নাম্বারতে আসি, ব্লক আইল্যান্ড, মানে আইল্যান্ড মানে তো আমরা জানি দ্বীপ। ইজ লং আইল্যান্ড, যেটা হচ্ছে একটু লম্বা টাইপের থাকে। সাউন্ড, ইট ইজ সারাউন্ডেড বাই কোল্ড ডেঞ্জারাস ওয়াটার্স, লাস্টের যে ওয়ার্ডটা আছে এটা একটু খেয়াল করব, ওয়াটার্স। ওয়াটারের সাথে যুক্ত করা যেতে পারে যদি ওয়াটার দ্বারা কোনো জলাশয় বোঝায়, কিন্তু এখানে ওয়াটার্স দ্বারা কিন্তু কোনো জলাশয় কিন্তু বোঝাচ্ছে না, এই জন্য আমাদের ওয়াটারের সাথে এর যুক্ত করা যাবে না। ওয়াটারের সাথে আমি এর তখনই দিতে পারবো যদি ওয়াটার্স দ্বারা কোনো জলাশয়কে বোঝায়, তাহলে আমাদের এখানে এ ভুল, বি ভুল, সি নাম্বারটা ভুল। সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কোনটা, ডি নাম্বারটা হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ডি নাম্বারটা, যে ব্লক আইল্যান্ড ইজ লং আইল্যান্ড, সাউন্ড, ইট ইজ সারাউন্ডেড বাই কোল্ড ডেঞ্জারাস ওয়াটার্স। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কোনটা, ডি নাম্বারটা হবে আমাদের এখানকার সঠিক উত্তর। এরপর আসি 22 নম্বরে। 22 নম্বরে আমাদের কিন্তু ভুল যে কোশ্চেন, ভুল যে আমাদের সেন্টেন্সটা সেটা কিন্তু আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে 22-এ আমাদের যেটা বলা হয়েছে, দ্য ম্যান হু হ্যাড চিটেড মি ওয়াজ ইয়েস্টারডে অ্যারেস্টেড বাই দ্য পুলিশ। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে হু থেকে শুরু করে ইয়েস্টারডে পর্যন্ত পুরাটাই কিন্তু আমাদের কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকি যেটা আছে এটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লজ। তো আমরা এখানে সবকিছু ঠিক পাচ্ছি, প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে দেওয়া আছে, সাবঅর্ডিনেট ক্লজটা পাস্ট টেন্সে দেওয়া আছে, ওকে। বিতে যদি আসি, দ্য ওয়াইজেস্ট ম্যান হু এভার লিভড মেড মিস্টেক্স, এটা আমাদের হতে পারে দ্য ওয়াইজেস্ট ম্যান হু এভার লিভড মেড মিস্টেক্স, এটা ঠিক আছে। আচ্ছা, দে আর সেলভেস মানে আমরা জানি যে চাকর বা ভৃত্য, হু ডিয়ার নট বি, এটা আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। তাহলে এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, এই 3টা সেন্টেন্সের মধ্যে আমরা কিন্তু কোনো ভুল তেমন পাচ্ছি না। এরপর একটাতে আসি যে আমাদের ডি নাম্বারে, আই নো দ্য হাউস, আমি ওই বাড়িটাকে চিনি, দ্যাট হি ওয়াজ লিভড ইন। এখন একটু যদি মার্ক করে দেই, ওয়াজ লিভড, একজন ব্যক্তি কিন্তু একটা বাড়িতে কিন্তু সে নিজে বাস করতে পারে, মানে তাকে বাস করানো কিন্তু দরকার হয় না। তাহলে আমাদের এখানে ভার্বটা হওয়া উচিত ছিল কি অ্যাক্টিভ, বাট আমি করেছি কিসে, প্যাসিভে কিন্তু করেছি। এই কারণে আমাদের ডি নাম্বারটা এখানে হচ্ছে ভুল এবং এটা হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ আমি যদি এখানে ওয়াজটা যদি না দিতাম তাহলে কিন্তু আমার কি হইতো, আমার অ্যান্সারটা কিন্তু হয়ে যেত। কিন্তু ওয়াজ থাকার কারণে আমাদের এটা কিন্তু কি হয়ে যাচ্ছে, আলটিমেটলি কিন্তু আমাদের ভুল হয়ে যাচ্ছে। তাহলে আমরা আশা করি যে 20, 21, 22 এই 3টা কোশ্চেন খুব ভালোভাবে বুঝতে পেরেছি। 20-এ যেমন আমাদের সঠিক উত্তরটা বের করতে হয়েছিল, 21 এবং 22-এ আমরা কি করেছিলাম, ভুল যে উত্তরগুলো সেগুলো আমরা পেয়েছিলাম। এরপরে আমরা বাকি প্র্যাকটিসগুলো অর্থাৎ 22-এর পরে আর 3টা প্র্যাকটিস আমরা দেখব এবং এই 3টা প্র্যাকটিস দেখেই আমাদের হচ্ছে প্রোনাউনের প্র্যাকটিস পার্ট 3টা আমরা ক্লোজ করব। তো আমরা এ পর্যায়ে 23, 24, 25 এই 3টা কোশ্চেন আমরা সলভ করব। তো আমি এখানে লিখে দিয়েছি চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, আমাদের কোন সেন্টেন্সটা ভুল, এটা হচ্ছে 23 এবং 24 এই দুইটা হচ্ছে আমরা ভুল সেন্টেন্সটা বের করব। আর 25 হচ্ছে আন্ডারলাইন যেটা আছে সেটা আমরা পরে দেখছি, আগে 23 এবং 24 এই দুটো আমরা একটু দেখে নিই। তাহলে 23-এর শুরুতে আমাদের যেটা বলা হয়েছে, দ্য সান হুজ রেজ গিভ লাইফ টু দ্য আর্থ ইজ রিগার্ডেড সাম পিপুল অ্যাজ গড। তাহলে এখানে বলা হচ্ছে যে সূর্যকে একটা সময় কিন্তু গড হিসেবে কি বিবেচনা করা হইতো, সূর্য পৃথিবী এগুলোকে। তাহলে আমার কাছে এটা মনে হচ্ছে সঠিক যে যার যে মানে সূর্যের যে তাপ বা রশ্মি আমাদের পৃথিবীতে আসতো একটা সময় এটাকেই
সূর্য দেবতা হিসেবে অনেকে পরিগণিত করত। বিতে বলা হয়েছে দিস ইজ দ্য কোয়েশ্চেন হুজ সলিউশন হ্যাজ বাফেলড, এখানে বলা হয়েছে ফিলোসোফার্স, এটাও আমাদের হইতে পারে, এটা সঠিক, এর মধ্যে কোনো ভুল নাই, কারণ দিস ইজ দ্য কোয়েশ্চেন বলছি, তারপর হচ্ছে হুজ সলিউশন মানে যার সলিউশনটা হ্যাজ বাফেলড। এখানে প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজ দুইটা ক্লোজই দেওয়া আছে, ঠিক মতো ভাবে দেওয়া আছে। সিতে যদি একটু খেয়াল করি, দ্য বুকস হুইচ আর হেল্প ইউ মোস্ট আর দোজ হুইচ মেক ইউ থিঙ্ক মোস্ট, তাহলে এখানে একটা বিষয়, হুইচটা রেফার করতেছে কাকে? বুকসে কিন্তু রেফার করতেছে। এখন বই একজনকে কিন্তু নিজে নিজে কি করতে পারে? সাহায্য করতে পারে। তাহলে এখানে কিন্তু আমাদের প্যাসিভ করার দরকার নাই। আমরা এখানে যেটা বলছিলাম, দ্য বুকস হুইচ আর হেল্প ইউ, মানে যে তোমাকে সাহায্য করছে, তাহলে বই কিন্তু নিজে নিজেকে সাহায্য করে, তাহলে আমরা এখানে কি দিব? হেল্প ইউ, এটা হচ্ছে আমরা দিব। আর হেল্প এখানে করার দরকার নাই, কারণ এখানে যখন আমি বলতেছি হুইচ আর হেল্প ইউ, তার মানে হচ্ছে বইগুলো তোমাকে কি করেছিল? সাহায্য করেছিল, মানে কাজটা নিজে নিজে হয়নি, কারো দ্বারা হয়েছে, এরকম কোনো একটা বোঝাচ্ছে। কিন্তু বই কিন্তু একজন মানুষকে কি করতে পারে? নিজে নিজেই কিন্তু সাহায্য করতে পারে। সো এখানে আমাদের পেসিভ করার কোনো দরকার নাই, এখানে আমরা কি করব? অ্যাক্টিভ করব, এই জন্য আমরা এখানে কি দিব? হেল্প দিব। এরপরে আসি ডি নাম্বারটাতে, দ্য মোমেন্ট হুইচ ইজ লস্ট ফর এভার, যে মুহূর্তটা আমরা একবার হারিয়ে ফেলি সেটা আমাদের চিরতরে আমরা হারিয়ে ফেলি, এটাও সঠিক, এতেও আমরা কোনো ভুল পাচ্ছি না। সো আমাদের এখানে ভুল হচ্ছে সি নাম্বারটা। আমরা ভুলটা কিন্তু এখানে অলরেডি আইডেন্টিফাই করতে পেরেছি, যেখানে সি নাম্বারে আমাদের সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু আমাদের কি একটা প্যাসিভ রিলেশন দেওয়া ছিল, বাট অ্যাকচুয়ালি আমাদের প্যাসিভ রিলেশন হবে না, এখানে আমাদের কি হবে? একটা অ্যাক্টিভ রিলেশন হবে। এই জন্য আমাদের সি নাম্বারটা হচ্ছে আমার এখানে হচ্ছে ভুল। এবার আসি 24 নম্বরে, আই উইল টেক উইথ মি হুম ইউ চুজ, মানে এখানেও কিন্তু আমাকে ভুলটাই কিন্তু আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমি এখানে 24-এর এতে যেটা বললাম যে আই উইল টেক উইথ মি, এর অর্থ হচ্ছে কি? আমি আমাকে আমার সাথে নিব। তো আমি আমাকে সাথে কিভাবে নিব? আমি হয়তো তোমাকে সাথে নিতে পারি বা অন্য কাউকে নিতে পারি, যেমন হয়তো বলতে পারতাম যে আই উইল টেক উইথ ইউ, আমি আমার সাথে তোমাকে নিব, এটা আমরা বলতে পারতাম। কিন্তু আমি যখন বলছি আই উইল টেক উইথ মি, এখানে কিন্তু আমাদের আসলে ওইভাবে হচ্ছে না, তাহলে এই নাম্বারটা ভুল। বি নাম্বারটা যদি একটু খেয়াল করি, হোয়াট এভার হি ডাজ, অর্থাৎ সে কি করে? হি ডাজ ওয়েল, সে ভালো করে, এটা কিন্তু সঠিক, কারণ হোয়াট এভার হি ডাজ এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, আর বাকিটা আমাদের কিসে দেওয়া আছে? প্রিন্সিপাল ক্লজ। এই সেন্টেন্সের মধ্যে কোনো ভুল নেই। সিতে বলা হয়েছে হুইভার কামস ইজ ওয়েলকাম, মানে যে এসেছিল তাকে ওয়েলকাম, এটাও সঠিক। হুয়ার হুইভার দুইটা হচ্ছে আমাদের একই হিসেবে পরিগণিত করা হয়। এরপর সে ডি নাম্বারে, আই উইথ মাই ফ্যামিলি, আমি এবং আমার ফ্যামিলি, রিসাইড মানে বাস করা, ইন এ ভিলেজ একটা গ্রামের মধ্যে বাস করি, নিয়ার পুনে, পুনের কাছে কোনো একটা গ্রামে আমি বাস করি, হুইচ কনসিস্ট অফ, যার ভিতরে মাই ওয়াইফ অ্যান্ড 3 চিলড্রেন, যার এই বাড়ির ভিতরে আমার ওয়াইফ এবং হচ্ছে কি 3 ছেলে মেয়ে আছে আর কি। তাহলে এর মধ্যেও আমরা কোনো ভুল পাচ্ছি না, কারণ এখানে আমাদের প্রিন্সিপাল ক্লজ যেমন আই উইথ মাই ফ্যামিলি রিসাইড এই পুনে পর্যন্ত দেওয়া আছে, আর হুইচ থেকে শুরু করে বাদ বাকিটা কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা এখানে যে জিনিসটা হবে যে আমাদের এখানে উত্তর কিন্তু এ নাম্বারটাই, কারণ এ নাম্বারে কিন্তু অলরেডি আমরা ভুল পেয়েছি যে আই উইল টেক উইথ মি, এই মিটা হচ্ছে আমাদের কিন্তু ভুল। এই মির পরিবর্তে আমরা এখানে হিম দিতে পারতাম, ইউ দিতে পারতাম, যে কোনোটাই দিতে পারতাম, বাট এটা থাকার কারণে এটা ভুল এবং এটাই সঠিক উত্তর। কারণ 23 এবং 24 এই দুইটা কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে হইতো, যে সেন্টেন্সটা ভুল সেই সেন্টেন্সটাকে আমাকে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা কিন্তু এই দুইটা কিন্তু আমরা অলরেডি কি করেছি? ফাইন্ড আউট কিন্তু করে ফেলেছি। 25 নম্বরে আসি, দ্য প্রিন্সিপাল রিজন ফর আওয়ার ফেইলর, প্রিন্সিপাল রিজন মানে প্রধান কারণ, আমাদের ব্যর্থ হওয়ার প্রধান কারণ, ওয়াজ কোয়াইট অ্যাপারেন্ট মানে সম্পূর্ণরূপে ছিল, টু দোজ হুম উই হ্যাড ব্রট। এই ধরনের কোয়েশ্চেনে যেটা থাকে যে আন্ডারলাইন করা থাকে, আমাদের কিছু ওয়ার্ড রিলেটেড, অর্থাৎ এখানে বেশ কিছু ওয়ার্ড আমাদের আন্ডারলাইন করা থাকে, যদি মনে হয় এর মধ্যে কোনো ভুল নাই তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর কোনটা দিব? এ নাম্বারটাই দিব। আর যদি মনে হয় এর ভিতরে কোনো একটা ভুল আছে তখন বাকিগুলো অপশন থেকে আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা একটু দেখে নেই আমাদের এখানে আসলে কোনো ভুল আছে কিনা, এটা একটু চেক করা দরকার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাড ব্রট, হ্যাড ব্রট কিন্তু আমাদের এখানে একটা ভার্ব, আমরা কি ভার্বগুলো কাউন্ট করে নেই। আমাদের এই সেন্টেন্সে হ্যাড ব্রট একটা ভার্ব, আবার ওয়াজ কিন্তু একটা ভার্ব। কয়টা ভার্ব পেলাম আমরা? দুটো ভার্ব পেলাম। দুটো ভার্ব মানে এই সেন্টেন্সে কিন্তু আমাদের দুটো ক্লজ আছে এবং ক্লোজ মার্কার হু বা হুম দুইটাই কিন্তু। তো আমরা জানি যে যদি সেন্টেন্সে সেকেন্ড কোনো ভার্ব থাকে তাহলে আমরা হু কি ইউজ করব, আর সেকেন্ড ভার্ব যদি না থাকে তাহলে আমরা কাকে ইউজ করব? হুমটাকে ইউজ করব। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সে দুটো ভার্ব দেওয়া আছে এবং দুটো ভার্বেরই কিন্তু কি দেওয়া আছে? সাবজেক্ট অলরেডি দেওয়া আছে। যেমন ওয়াজের সাবজেক্ট হচ্ছে কোনটা? দ্য প্রিন্সিপাল রিজন। আর হেড ভার্বের সাবজেক্ট কোনটা? উই। তাহলে আমরা দেখলাম যে সেন্টেন্সটা আমরা লিখেছি এই সেন্টেন্সে আমাদের দুটো ভার্ব আছে, দুটো ভার্বেরই কিন্তু কি দেওয়া আছে? সাবজেক্ট দেওয়া আছে। তার মানে এই সেন্টেন্সে কিন্তু সেকেন্ড কোনো ভার্ব নাই। তাহলে যদি সেন্টেন্সে সেকেন্ড যদি কোনো ভার্ব না দেওয়া থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে কাকে ইউজ করতে হবে? আমাদের ইউজ করতে হবে কাকে? হুমটাকে ইউজ করতে হবে।
আর আমরা সবাই জানি যে সেকেন্ড ভার্ব থাকলে আমরা সাধারণত হুটাকে ইউজ করে থাকি। তাও এ নাম্বারে আমরা এখন হু রিলেটেড যেগুলো সেগুলো আমরা বাদ দিতে পারি। আমরা দেখতে পাচ্ছি একদম ডি নাম্বারে আমাদের হু দেওয়া ছিল, এটা আমাদের একেবারে হবে না, কারণ এই সেন্টেন্সে আমাদের কিন্তু কোনো সেকেন্ড কোনো ভার্ব নাই, বিদায় আমাদের ডি নাম্বারটা আগেই বাদ। এখন এ, বি এবং সি এই তিনটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে। সি নাম্বারটাতে আমরা দেখতে পাচ্ছি যে হোমের পূর্বে এখানে কি দেওয়া আছে, ওয়ান্স। ওয়ান্স বলতে আমাদের সাধারণত বস্তুবাচক কোনো কিছু রিলেটেড করে। তো আমরা সবাই জানি যে হু বা হোমের পূর্বে অবশ্যই যে কোনো একটা ব্যক্তিবাচক থাকতে হবে, কোনো বস্তুবাচক কোনো নাউন বা প্রোনাউন ইউজ করা যাবে না। তাহলে সি নাম্বারটা ভুল, যেহেতু এখানে ওয়ান্স দেওয়া আছে। তাহলে সি এবং ডি এ দুটো কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম, বাকি থাকলো এ আর বি। এই দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর কিন্তু হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে হুম দেওয়া আছে। তো আমরা জানি যে হু বা হুমের পূর্বে রিলেটিভ প্রোনাউন হিসেবে বা অ্যান্টিসিডেন্ট হিসেবে সবসময় মানে দোজকে ইউজ করতে হবে, কখনোই দে অথবা দেমটাকে ইউজ করা যাবে না। আমি এই নিয়মগুলো কিন্তু বেসিক নিয়মে আলোচনা করেছি। যাদের এগুলো বুঝতে সমস্যা হবে, আমাদের এই চ্যানেলেই, টেকনিক এডুকেশনের চ্যানেলেই আমাদের কিন্তু প্রোনাউনের উপরে অনেকগুলো বেসিক নিয়ম আলোচনা করা আছে। সেখানে আমি বলেছিলাম যে আমি যদি হু বা হুমের পূর্বে দে অথবা দেম, শুধুই দুইটা ওয়ার্ড, অন্য কোনো প্রোনাউন কিন্তু না, আমি আই ইউজ করতে পারবো, ইউ ইউজ করতে পারবো, হি ইউজ করতে পারবো, কিন্তু হু বা হুমের পূর্বে আমি কখনোই দে অথবা দেমটাকে ইউজ করতে পারবো না। তাহলে হু বা হুমের পূর্বে আমাদের দে অথবা দেমের পরিবর্তে কাকে ইউজ করতে হবে, দোজ। এখন আমরা বি নম্বরে দেখতে পাচ্ছি যে এই যে হুমের পূর্বে কি দেওয়া আছে, দেম, এটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলবো, কারণ আমরা সবাই জানি যে রিলেটিভ প্রোনাউনের পূর্বে যে ওয়ার্ডটা থাকে সেটাকে আমরা কি বলি, অ্যান্টিসিডেন্ট। তাহলে হু বা হুমের পূর্বে অ্যান্টিসিডেন্ট হিসেবে কখনোই দেম ইউজ করা যাবে না, কাকে ইউজ করতে হবে, দোজ। বাট আমরা এ নাম্বারটা যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি টু দোজ হুম উই হ্যাড ব্রট। এখন আমরা দেখতে পেলাম যে হুমের পূর্বে কিন্তু অলরেডি কি দেওয়া আছে, দোজ দেওয়া আছে। তাহলে এটা আমাদের কিন্তু সঠিক। তাহলে আমরা দেখলাম যে আমাদের কোয়েশ্চেনে যতটুকু আন্ডারলাইন করা ছিল এর মধ্যে কোনো ভুল নেই। এই কারণে আমরা অ্যান্সার কোনটা করেছি, এ নাম্বারটা করেছি। আর যদি ভুল থাকতো তাহলে আমাদের বাদবাকি যে তিনটা অপশন ছিল তার মধ্যে থেকে যেটা সঠিক সেটা আমরা ইউজ করতাম। তো এগুলো হচ্ছে যে আমাদের একই টাইপের কোয়েশ্চেন, অর্থাৎ আমরা পিন পয়েন্টিং ইরর বলি, গ্যাপ ফিলিং বলি, সেন্টেন্স কারেকশন বলি, বা এভাবে আন্ডারলাইন করে বলি, যেভাবে হোক না কেন একই টাইপের কিন্তু সেন্টেন্স। তো আমরা আশা করি যে এই পার্টে আমরা যতগুলো প্র্যাকটিস আমরা আলোচনা করেছি পার্ট 3-তে সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো আমরা এই তিনটা পার্টে, অর্থাৎ আমাদের প্রোনাউনের তিনটা পার্টে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, তিনটা পার্টেই আমরা এই 25টা প্র্যাকটিস মানে আলাদা আলাদা করে এবং ছোট ছোট করে প্র্যাকটিস করিয়ে দেখিয়েছি, যাতে সবার জন্য সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, ভিডিওগুলো যাতে ছোট হয়, যাতে আমরা অমনোযোগী না হই বা আমরা বোর ফিল না করি। এই কারণেই আমরা তিনটা পার্টের ভিতরে কিন্তু আমরা এই প্রোনাউনের প্র্যাকটিসগুলো আমরা ইনক্লুড করেছি। আশা করি আমরা এই তিনটা পার্টে যে 25টা প্র্যাকটিস ছিল প্রোনাউনের উপরে সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরেও যদি আমরা কোথাও না বুঝে থাকি অবশ্যই আমাদের কমেন্টে আপনাদের সমস্যাগুলো জানাবেন। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই ভিডিওগুলো যদি একবার যদি আপনারা না দেখে বুঝতে পারেন, চেষ্টা করবেন 2 থেকে 3 বার করে দেখার জন্য, এবং অবশ্যই বেসিক নিয়মগুলো কিন্তু দেখতে অবশ্যই ভুলবেন না যদি আপনি কোথাও না বুঝে থাকেন। আর এই প্র্যাকটিসগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এখানে এমনভাবে প্র্যাকটিসগুলো দেখানো হয়েছে যাতে এই প্র্যাকটিসগুলো করলে আমরা সমস্ত নিয়মগুলোই মানে কম বেশি আলোচনা করে থাকি। আর তো আমাদের প্র্যাকটিস অন প্রোনাউনের পার্ট 3 এ পর্যন্তই আশা করি, এবং সেই সাথে সাথে আমি প্রোনাউন প্র্যাকটিসের পার্টটাও শেষ করতেছি। তো আশা করি সবাই আপনারা দেখবেন। তো দেখা হবে নতুন কোনো প্র্যাকটিসের, নতুন কোনো টপিক্সের পার্টে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন আমাদের টেকনিক্স এডুকেশনের ভিডিওগুলি। খোদা হাফেজ।